মা বাবা হওয়ার সুখবরটা পাওয়ার সাথে সাথেই একরাশ আনন্দ আর অনেক রকম চিন্তা ভাবনা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি যে প্রশ্নটা মাথার মধ্যে আসে যে এবার মা হিসেবে কি রকম খাবার খাবো, যার ফলে আমার গর্ভস্থ সন্তানের কোনো রকম ক্ষতি যাতে না হয়। তাহলে চলো জেনে নিই একজন গর্ভবতী মা কি ধরনের খাবার খাওয়া উচিত, কি খাবার খাওয়া উচিত নয়, যাতে তার গর্ভস্থ সন্তানের সমস্ত রকম বিকাশ একদম পারফেক্ট হয়, কোনো রকম ক্ষতি না হয় এবং মা সুন্দরভাবে তার জার্নিটা কমপ্লিট করে, সুন্দরভাবে সন্তান ধারণ এবং এবং প্রসব করতে পারে। এক্ষেত্রে প্রথম এবং প্রধান কাজ হলো সবার আগে এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং প্রতি পদে তার সমস্ত রকম কথা মেনে চলা। কারণ এই সময় না প্রতিটা নারীর শারীরিক গঠন, তার শারীরিক চাহিদা, তার শারীরিক সমস্যা, খাবারের অ্যালার্জি, খাবারের প্রয়োজনীয়তা একদম আলাদা আলাদা হয়। তোমার ক্ষেত্রে কোন খাবারটা বেশি প্রয়োজন, কোন খাবারটা প্রয়োজন নেই, কোন খাবারটা তোমার জন্য ঠিক নয়, এই সমস্ত কিছু কিন্তু তোমার ডাক্তার তোমাকে প্রপার অ্যাডভাইস করতে পারবে। কারণ অনেকেরই থাকে রক্তচাপের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, থাইরয়েডের সমস্যা, অ্যানিমিয়ার থাকে। এই সমস্ত রকম সমস্যাগুলো যার যার মধ্যে যখন যখন থাকে তার কিন্তু সমস্ত খাবার খাওয়া চলে না। সেক্ষেত্রে তোমার ডাক্তারই তোমাকে অ্যাডভাইস করতে পারবে যে কোন খাবারগুলো তোমার জন্য প্রযোজ্য। আমি তোমাদের কয়েকটা খাবার সম্বন্ধীয় এবং খাবারের কথা বলবো যেগুলো একজন গর্ভবতী মায়ের খাদ্য তালিকায় অতি অবশ্যই থাকা উচিত। আমরা গর্ভাবস্থাকে সবাই জানি তিনটে ট্রাইমেস্টারে আমরা ভাগ করি। ফার্স্ট ট্রাইমেস্টারে মানে প্রথম 3 মাসে কিন্তু কোনো রকম বাড়তি খাবারের প্রয়োজন হয় না। তারপরের যে তিন মাস সেকেন্ড এবং থার্ড ট্রাইমেস্টার তখনই কিন্তু বাড়তি খাবারের প্রয়োজন হয়। এই সময় মা ও সন্তানের জন্যই অতি অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়া উচিত। বাড়তি খাবার মানেই কিন্তু তোমার ওজন বৃদ্ধি হতে হবে, তবেই তুমি একজন নিজেও হেলদি থাকতে পারবে, তোমার বাচ্চাও ভীষণ হেলদি হবে, তার কিন্তু কোনো মানে নেই। ঠিকঠাক ওজন রাখতে হবে নিজের এবং পুষ্টিকর, অতি অবশ্যই পুষ্টিকর। আবিজাবি যা পাচ্ছি তাই খেয়ে নিলাম তা কিন্তু চলবে না। পেট ভরানো নয়, পেটটাকে পুষ্টিকর ভাবে ভরানোটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এইখানে প্রশ্ন আসে কি খাবো আর কি খাবো না। প্রথমেই বলি আমরা কি খাবো না এই সময়। এই সময় আমাদের না ছোট ছোট সংসার, এখন ছোট ছোট পরিবার, স্বামী স্ত্রী বা স্বামী স্ত্রী, বড় সন্তান, স্বামী স্ত্রী, বৃদ্ধ বাবা মা, শ্বশুর শাশুড়ি মা, এইটুকুনি ছোট্ট সংসার। তাই অনেক সময় দেখা যায় এই সময় তো অনেকটা ক্লান্তি কাজ করে, পুষ্টিকর খাবার খেতে হয় এটা জেনে শুনেও কিন্তু আমরা চটজলদি কি করি, খাবারের সলিউশন খুঁজি। তখন বাইরে থেকে খাবার আনি, রেস্টুরেন্টে থেকে খাবার খাই, এই প্যাকেটজাত প্রোডাক্টের উপর ভীষণ ডিপেন্ড করে ফেলি, যেগুলো রেডি টু ইট, টুক করে কিছু করলাম আর তাতেই খাবারটা আমার রেডি হয়ে গেল। তারপরে প্যাকেটজাত ফ্রুট জুস, কোল্ড ড্রিঙ্কস, এগুলোর ওপর আমরা অনেকটা নির্ভর হয়ে যাই। কিন্তু এটা কিন্তু আমরা মারাত্মক ভুল করে ফেলি। কেন না এইসব খাবার অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, অস্বাস্থ্যকর উপায়ে তৈরি হয়। আবার তুমি মনে করছো যে ভীষণ ভালো রেস্টুরেন্ট, এত ভালো পরিষ্কার পরিচ্ছন্নতা, তাহলে কেন হবে? সেখানে কিন্তু থাকতেই পারে প্রিজারভেটিভ, আজিনোমোটো, যেগুলো আমরা চাইনিজ খাবারে পেয়ে থাকি। এগুলো কিন্তু বাচ্চার জন্য, আজিনোমোটো তো ভীষণ বাচ্চার মস্তিষ্কের বিকাশের জন্য ভীষণ রকমভাবে ক্ষতিকর। তাই এই সব খাবারগুলো তোমাকে অতি অবশ্যই এই সময় কিছুটা, কয়েকটা মাস তো তোমার অনাগত সন্তানের মঙ্গল কামনার কথা, তো সেইখানে তোমাকে কিন্তু এই খাবারগুলো অ্যাভয়েড করতেই হবে। যতটা সম্ভব বাড়ির খাবার খেতে হবে। তুমি চাইনিজ খাবার, মোগলাই খাবার এই সমস্ত কিছু খেতেই পারো, বাড়িতে তৈরি করো।
এবং সেটা হবে হেলদি উপায়ে, এবং তাতে অনেকটা ভেজিটেবল, ডিম, চিকেন এগুলো অ্যাড করতে পারো, যেটা তো তোমার হেলদি হয়ে উঠবে। এবং তুমি করবে হেলদি অয়েলে করবে, কারণ রেস্টুরেন্টের বা যে কোনো জায়গার স্ট্রিট ফুড এসবেতে তো অয়েলটাকেও বারবার বারবার ইউজ করে। এগুলোও কিন্তু ভীষণ ভীষণ খাবার, তুমি আজিনোমোটো দেবে না, প্রিজারভেটিভ দেবে না, তো ন্যাচারালভাবেই তোমার সেটা খাওয়ার একদম যোগ্য হয়ে উঠবে। আর কি কি বাদ দিতে হবে? যদি অ্যালকোহল খাওয়ার অভ্যেস থাকে তাহলে কিন্তু টোটালি এই সময় বাদ দিতে হবে। যদি ক্যাফিন বেশি পরিমাণে নেওয়ার অভ্যেস থাকে, ক্যাফিন আমরা কোত্থেকে পাবো? না চা, কফি, ডার্ক চকলেট এই সবগুলো কিন্তু একটু অ্যাভয়েড করতে হবে। তার মানে কি চা কফি খাবো না? অতি অবশ্যই খাবো, কিন্তু সেটা কখনোই দিনে ২ বারের বেশি নয়। ১ থেকে ২ বারের বেশি কখনোই নয়। আর ডার্ক চকলেট, চকলেট তো খেতে ইচ্ছা করে মাঝে, মাঝেই। সেটা খাবো কিন্তু খুব ছোট্ট কোয়ান্টিটির। মাঝে, মাঝে খুব ছোট্ট কোয়ান্টিটির আমরা খেতে পারি। আর কি? ধূম ধূমপান করা। ধূমপান করার অভ্যেস যদি মায়ের থাকে তাহলে সেটা ত্যাগ করতেই হবে। এছাড়াও এখানেও কিন্তু বাবার গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। বাবা সন্তান ধারণ করছে না মানে তাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে না, তার কিন্তু কোনো মানে নেই। বাবাকেও কিন্তু ধূম্রপান থেকে একটু দূরে সরে থাকতে হবে। বিশেষ করে গর্ভবতী মায়ের কাছে তো কখনোই নয়। এবং গর্ভবতী মা চেষ্টা করবেন যেন তুমি যেখানে বেশি অনেকে ধূমপান করছে এইরকম জায়গাতেও না থাকা। কারণ পরোক্ষভাবে ওই ধোঁয়াটাও কিন্তু ভীষণ ক্ষতিকর তোমার গর্ভস্থ সন্তানের জন্য। তাই নিজে তো ধূম্রপানের দিকে যাবেই না, প্লাস যেখানে ধূমপান হচ্ছে সেই জায়গাটাও কিন্তু তোমাকে এড়িয়ে চলতে হবে, এবং হবু বাবাকেও কিন্তু এটা মেনটেন করতে হবে। অতিরিক্ত তেল মশলা দেওয়া, ভাজাভুজি খাবার, অতিরিক্ত চর্বিযুক্ত খাবার বা কাঁচা আধসেদ্ধ করা কোনো প্রিপারেশন, বা মাছ, মাংস, ডিম, এগুলো আমরা অনেক সময় হাফ বয়েল এগুলো খেয়ে থাকি। এগুলো কিন্তু এই সময় খাওয়া যাবে না। প্রপারলি সেদ্ধ করা খাবার, প্রপারলি কুক করা খাবার তোমাকে এই সময় খেতে হবে। আর ফলের দিকটা বলতে পারি, কিছু কিছু ফল আছে যে আমরা এই সময় খাবো না, তার কি কারণ কি বৃত্তান্ত সেই নিয়ে আমার একটা ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো গিয়ে। আর ফল খাওয়ার সময় অতি অবশ্যই তাকে যতটা সম্ভব আমরা কেটে, বড় বড় পিস করে কেটে, ভালো করে ধুয়ে বড় বড় পিস করে কেটে খাওয়ার চেষ্টা করব। জুস আকারে খাওয়ার চেষ্টা করব না, কারণ জুস আকারে খেলে আমরা ফাইবারটা কিন্তু মিস করব, যেটা কিন্তু আমাদের এই সময় যদি কারোর কোষ্ঠকাঠিন্য হয় তাহলে কিন্তু সেটা থেকে রক্ষা করে আমাদেরকে। আর পুষ্টির দিক থেকেও অনেকটা পুষ্টি আমরা কম পাই, যেটা ভেঙে ভেঙে জুসে পরিণত করে নিই। এই সমস্ত নিয়ে আমার একটা ভিডিও আছে, সেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো। গর্ভাবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো ৪ নম্বর মাস থেকে ৭ নম্বর মাস পর্যন্ত। এই সময় আমাদের বাচ্চার ডেভেলপমেন্ট, ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালোভাবে হয় এবং অনেক বেশি হয়। তাই এই সময় মাকে কিন্তু আয়রন সমৃদ্ধ, ক্যালসিয়াম সমৃদ্ধ, ফলিক অ্যাসিড সমৃদ্ধ, ভিটামিন ডি সমৃদ্ধ, ভিটামিন বি কমপ্লেক্স সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ এই সমস্ত কিছু খাবার অতি অবশ্যই মায়ের খাদ্য তালিকায়, হবু মায়ের খাদ্য তালিকায় রাখতেই হবে। কোথায় পাবো এই পুষ্টি উপাদানগুলো, কোন কোন খাবারে, এবার সেই নিয়েই কথা বলবো। মায়ের গর্ভে থাকাকালীনই কিন্তু একটা বাচ্চার 25% ব্রেন ডেভেলপমেন্ট ঘটে যায়। তাই খাবার বাছার ক্ষেত্রে, খাবার খাওয়ার ক্ষেত্রে আমরা সচেতন হতেই হবে, যাতে আমরা আমাদের অনাগত সন্তানের কোনো রকম ক্ষতি জানতে অজান্তে করে না ফেলি। গর্ভাবস্থায় কিন্তু ব্রেকফাস্ট মানে প্রথম সকালের জলখাবারটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় কিন্তু অতি অবশ্যই আমাদের অল্প হলেও পুষ্টিকর খাবার খেতে হবে। তাই এই সময় আমরা একটা সেদ্ধ ডিম অ্যাড করতে পারি। সেখান থেকে আমরা প্রোটিন, ভিটামিন বি কমপ্লেক্স, কোলিন পেয়ে যাব, যেটা বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভীষণ উপকারী। এছাড়াও প্রোটিনের ভালো সোর্স হলো মাছ, মাংস, ডিম, পাঁচমিশালি ডাল, মুসুর ডাল, সয়াবিন সিড, মুগ ডাল, এগুলো বিভিন্ন রকম ডাল। এই ডালের থেকে কিন্তু আমরা আবার ফাইবারও পেতে পারি, যেটা আমাদের কোষ্ঠকাঠিন্য কিন্তু রোধ করবে। সুতরাং প্রোটিন এবং
ফাইবার দুটোই পাবো ডালের থেকে, তাই ডালটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। কলা, পুদিনা পাতা, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, পাট শাক, সাদা তিল, এরকম অনেক খাবার আছে যেগুলো আয়রন এবং ফলিক অ্যাসিডে পরিপূর্ণ, যেটা বাচ্চার মস্তিষ্কের বিকাশ এবং বুদ্ধিমত্তা বাড়াতে সাহায্য করে। এছাড়াও তোমার প্রয়োজনের ভিত্তিতে যদি তুমি গর্ভধারণের আগে থেকেই ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট খাও, তাহলে কিন্তু বাচ্চার গর্ভ থাকাকালীন যে জন্মগত ত্রুটি তৈরি হয় সেগুলো কিন্তু হওয়া আটকানো যায়। মা যদি ঠিকঠাক আয়রন সমৃদ্ধ খাবার না খায়, তাহলে কিন্তু মায়ের রক্তাল্পতা দেখা দিতে পারে, শিশুর ওজন কম হতে পারে, বা সময়ের আগেই কিন্তু ডেলিভারি হয়ে যেতে পারে। আয়রন সমৃদ্ধ খাবার খাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, তাহলে আয়রনটা খুব ভালোভাবে আমাদের শরীর খাবার থেকে গ্রহণ করতে পারবে। এছাড়াও ভিটামিন সি কিন্তু শিশুর দাঁত এবং মাড়ির গঠনে খুব ভালোভাবে সাহায্য করে। এই ভিটামিন সি আমরা কোথা থেকে পাবো? না পেয়ারা, আমলকি, কমলা লেবু, লেবু, ব্রকলি, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, এই সমস্ত কিছু থেকেই কিন্তু আমরা ভিটামিন সি পাবো। যেগুলো সবজি, যেগুলো রান্না করে খেতে হয়, সেটা কিন্তু আমরা খুব বেশি তাপমাত্রায় কষে কষে একেবারে রান্না করব না, তাহলে কিন্তু ভিটামিন সিটা নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু আর ওই খাবার থেকে ভিটামিন সিটা পাবো না। গর্ভস্থ সন্তানের মস্তিষ্কের বিকাশ ভালো মতো হওয়ার জন্য হবু মায়ের খাদ্য তালিকায় ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার আমাদের রাখতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার কোনগুলো? না সামুদ্রিক মাছ, যেমন ইলিশ, এরকম অনেকগুলো সামুদ্রিক মাছ আছে। তবে সামুদ্রিক মাছ আমরা কিন্তু খুব বেশি খাবো না, তাহলে কিন্তু আমরা এর আবার সাইড এফেক্টও আছে। তাই সপ্তাহে 2-3 দিনের বেশি আর না খাওয়াই ভালো। এছাড়াও আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবো হচ্ছে কুমড়োর বীজ, চিয়া সিড, সূর্যমুখীর বীজ, আমন্ড, আখরোট, বাদাম, এগুলোতেও কিন্তু আমরা খুব ভালো পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাবো। তবে বাদাম খাওয়ার ক্ষেত্রে আমরা একটু সতর্কতা অবলম্বন করব, কারণ অনেকেরই বাদামে অ্যালার্জি থাকে। তাই তুমি তোমার ডাক্তারের সাথে একটু কনসাল্ট করে নিয়ে তারপরেই কিন্তু বাদাম খাবে। আমন্ড যদি আমরা প্রতিদিন খাই, তাহলে আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড তো পাবোই, এছাড়াও কিন্তু ভিটামিন ই, প্রোটিন, অনেক ম্যাগনেসিয়াম, এরকম অনেক কিছুই পুষ্টি উপাদান কিন্তু এর মাধ্যমে আমরা পেয়ে যাব। আমন্ড আমরা প্রতিদিন যদি খাই তাহলে 5 থেকে 6টা, আর যে সপ্তাহে 3 দিন খাই, 4 দিন খাই, তাহলে 10 থেকে 12টা আমরা খেতেই পারি। ড্রাই ফ্রুটস কিন্তু ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়ামের ভালো সোর্স, তাই একটু বেশি পরিমাণে আমরা কিশমিশ, খেজুর এই সময় খাবো। এছাড়াও ক্যালসিয়ামের ভালো সোর্স কিন্তু আমাদের দুধ, কিন্তু অনেক সময় দেখা যায় যে দুধ খেলে আমাদের সহ্য হয় না, বা দুধের গন্ধ সহ্য হয় না, দুধ খেলে গ্যাসের প্রবলেম হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা দুধকে ঘরে পাতা টক দইতে পরিণত করে কিন্তু এক বাটি খেতে পারি, ছানাও খেতে পারি, পনির খেতে পারি। এবার ঘরে পাতা টক দই যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরা প্রোবায়োটিক মানে ভালো ব্যাকটেরিয়ারও কিন্তু ভালো মতো সোর্স পেয়ে যাব, যেটা আমাদের শরীরের জন্য ভালো হবে। একটা মিথ খুব কাজ করে যে ডাবের জল, দই এগুলো খেলে নাকি মায়ের এবং গর্ভস্থ সন্তানের ঠান্ডা লেগে যাবে। এগুলো কিন্তু কোনো রকম বৈজ্ঞানিক ভিত্তিক এর সত্যতা নেই। তাই দই অতি অবশ্যই দইকে তুমি নর্মাল টেম্পারেচারে রেখে খাবে, ফ্রিজ থেকে বার করে খাবে না। নর্মাল টেম্পারেচারে থাকলে, একদম রুম টেম্পারেচার থাকলে তবে সেই দইটা খেও, তাহলে কিন্তু কোনো রকম সমস্যাই হবে না। গর্ভবতী মায়েরা অতি অবশ্যই আয়োডিন সমৃদ্ধ নুন এই সময় ব্যবহার করবে। একদম অর্ডিনারি নুন ব্যবহার করা থেকে একটুখানি বিরত থাকবে। আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো এই সময় তুমি তোমার ডাক্তারের পরামর্শ মতো গর্ভধারণের আগে বা গর্ভধারণের একদম শুরু থেকে আয়রন এবং ফলিক অ্যাসিডযুক্ত ট্যাবলেট অতি অবশ্যই গ্রহণ করবে, তাহলে কিন্তু অনেক কিছু বাচ্চার জন্মগত ত্রুটিকে আমরা প্রতিরোধ করতে পারবো। গর্ভস্থ শিশুর পেশি, হাড়, দাঁতের গঠনের জন্য ভিটামিন ডিও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই ভিটামিন ডি কিন্তু আমরা সবচেয়ে ভালোভাবে পাই সূর্যের আলোতে।
তাই গর্ভকালীন অবস্থায় অতি অবশ্যই কিছুটা সময় তুমি সূর্যের আলোর সংস্পর্শে থাকবে, মানে রোদের আলো নিচে থাকার চেষ্টা করবে। কিন্তু অনেক সময় দেখা যায়, আর এই আলোয় থাকবে অতি অবশ্যই 10:30 11টার মধ্যে। 11টার মধ্যে যে সূর্যের আলোটা আমরা পাই, সেই আলোটার মধ্যেই থাকার চেষ্টা করবে। কিন্তু আমরা অনেক সময় পুরোপুরি জামা কাপড় পরে থাকার জন্য সূর্যের আলোটা ঠিকঠাক মতো আমাদের শরীরে অ্যাবসর্ব হয় না, ভিটামিন ডিটা আমরা ঠিকঠাক মতো পাই না। সেক্ষেত্রে খাবারের মাধ্যমে ডিম, রুই মাছ, কাতলা মাছ, তেলাপিয়া মাছ, মাংস, এসবেও কিন্তু আমরা খুব ভালো মতোভাবেই ভিটামিন ডি পাই। তাই এগুলোও কিন্তু আমাদের খাদ্য তালিকায় অতি অবশ্যই যেন এই সময় থাকে। তুমি যখন গর্ভকালীন 6 মাসে রয়েছো, তখন কিন্তু তোমার সন্তানের চোখের বিকাশ হচ্ছে। এই সময় তোমার ভিটামিন এ যুক্ত খাবার খাওয়া ভীষণ গুরুত্বপূর্ণ। এছাড়াও হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনির গঠনের জন্য কিন্তু ভিটামিন এ যুক্ত খাবার খাওয়া উচিত। আর ভিটামিন এ যুক্ত খাবার কোথায় পাবে? না, লাল শাক, গাজর, মিষ্টি কুমড়ো, পাকা পেঁপে, আম, ডিম, এই সমস্ত কিছুতে কিন্তু তুমি ভিটামিন এ পাবে। তাই নির্দিষ্ট পরিমাণ ভিটামিন এ যুক্ত খাবার অতি অবশ্যই তোমার খাদ্য তালিকায় রাখা উচিত। তবে এই ভিটামিন এ সমৃদ্ধ খাবার খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতাও কিন্তু অবলম্বন করতে হবে। বেশি ভিটামিন এ সমৃদ্ধ খাবার কিন্তু খাওয়া চলবে না, তাহলে কিন্তু শিশুর অনেক জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। তাই আমরা যেমন বিশেষ করে মেটে, তারপরে মাছের তেল, এসবে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ পাওয়া যায়। কিন্তু আমরা এগুলোকে কিন্তু এই সময় মানে গর্ভকালীন অবস্থায় কিন্তু অ্যাভয়েড করব, যাতে অতিরিক্ত ভিটামিন এ আমরা খেয়ে না ফেলি। মাল্টিভিটামিন ট্যাবলেটকে অনেক সময় আমরা অনেক বেশি পুষ্টি সমৃদ্ধ মনে করে খেয়ে নিই নিজের মতো করে। এই সময় কিন্তু কোনো ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে বা কোনো সমস্যাগত কারণে তুমি যদি কোনো ওষুধ খেয়ে থাকো, এই সমস্ত ইনফরমেশন কিন্তু তুমি তোমার ডাক্তারকে অবশ্যই জানাবে। তিনি যদি বলেন, তিনি যদি অ্যাডভাইস করেন, তবেই তুমি কিন্তু এই সময় কোনো ট্যাবলেট, এক্সট্রা ট্যাবলেট যা ওনার প্রেসক্রাইব করা নয়, এক্সট্রা ট্যাবলেট তুমি খাবে। এবং নিজের কোনো রকম সমস্যা, সাধারণ জ্বর, সর্দি, কাশি, বিভিন্ন রকম যা হবে তাই কিন্তু তুমি তোমার ডাক্তারকে জানাবে। ডাক্তার যা ওষুধ প্রেসক্রাইব করবে তবেই কিন্তু খাবে। কারণ সমস্ত ওষুধ কিন্তু, সব রকম ওষুধ কিন্তু এই গর্ভাবস্থায় চলে না। তাহলে কিন্তু গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হয়ে যেতে পারে, যা কিন্তু কখনোই কারুর পক্ষেই কাম্য নয়। সবজি বলো, ফল বলো, এই সব কিছুই তুমি বিশেষ গুরুত্ব দেবে যখন যে সিজনে যে সবজি, যে ফলটা আমরা পাই, সেই সবজি সেই ফল খাওয়ার জন্য। তাহলে আমরা ভালো মতো পুষ্টি উপাদান সেখান থেকে পেতে পারি। সর্বোপরি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই সময় অনেকটা পরিমাণে জল খাওয়ার চেষ্টা করবে, যাতে নিজের শরীরটা হাইড্রেট থাকে। কারণ এই সময় রক্তের পরিমাণ 45% বেড়ে যায়। তাই জন্য আমাদের শরীরকে হাইড্রেট রাখা খুব গুরুত্বপূর্ণ। আর সারা দিনে সকালের জল খাবার সহ 3টে খাবার এবং সারাদিনে 3 থেকে 4টে ফল অতি অবশ্যই কিন্তু তোমার খাদ্য তালিকায় ইনক্লুড করতেই হবে। তবেই হবে আমাদের সুস্থ, সুন্দর একটা ফুটফুটে সন্তান। যতটা সম্ভব বাড়িতে রান্না করার চেষ্টা করো, বাড়িতে খাবার খাওয়ার চেষ্টা করো, যা খাবে বাড়ির রান্না খাওয়ার চেষ্টা করো। আর বাইরের খাবার, বাইরের ফাস্ট ফুড, বাইরের স্ট্রিট ফুড থেকে একদম দূরে থাকো। ভালো থাকো, সুস্থ থাকো। আগামীর জন্য তোমার জন্য রইল অনেক অনেক অভিনন্দন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।